সুধী দর্শক আসসালামু আলাইকুম। এই বৃষ্টিস্নাত সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর পাপিয়া আফরোজ শমিক। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয়ে অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে প্রতিবারের মতো উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। শুভ সকাল স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। স্যার, ইতিমধ্যেই জানেন আমাদের আজকের আলোচনার বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন। দর্শক, আপনাদের বলবো, আপনাদের যাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে তারা আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার, প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন, হাঁটু ও কোমর ব্যথার ক্ষেত্রে কোমর ব্যথার সাথে হাঁটুর কোনো সম্পর্ক রয়েছে নাকি হাঁটু ব্যথার সাথেও কোমর ব্যথার কোনো সম্পর্ক রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে একটার সাথে আর একটা খুবই মানে নিবিড়ভাবে একটার সাথে একটা সম্পর্কযুক্ত। কারণ কোমরে যদি অনেকদিন ব্যথা থাকে সেটা আস্তে আস্তে হাঁটুর মধ্যে শিফট করতে পারে। কীভাবে সেটা? লং টাইম ব্যাক পেন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের একটা কারণ। এটা রিসার্চ থেকে বলছে যে যদি কোমরে ব্যথা হয় আস্তে আস্তে পায়ের শক্তিটা কমে যাচ্ছে, পায়ের জোর যদি কমে যায় সেক্ষেত্রে শরীরের ওজনটা আঘাত করছে হাঁটুর মধ্যে। হাঁটুর মধ্যে যে কার্টিলেজটা থাকে সেটা তখন ইনজুর্ড হচ্ছে, ভেঙে যাচ্ছে, সেখানে ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল হেমোরেজ হচ্ছে, সেখানে ইনফ্লামেশন হচ্ছে, আস্তে আস্তে স্ট্রাকচারটাই ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সেখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। তো যারা লং টাইম কোমর ব্যথায় সাফার করে, একসময় তারা ভালো কোমরে ব্যথা নাই, কোমর ব্যথা ভালো হয়ে গিয়েছে, কিন্তু এখন হাঁটু ব্যথার যন্ত্রণায় চলতে পারছে না, সো কোমর থেকে হাঁটুতে এইভাবে শিফট হতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন ওজন তখন হাঁটু নিতে পারে না, তার মানে হাঁটু ব্যথার ক্ষেত্রে বা কোমর ব্যথার ক্ষেত্রে ওজন দায়ী? ওজন একটা ফ্যাক্টর, কারণ যদি আমাদের ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে ফ্যাক্টর। ওজন সবসময় দায়ী হবে সেটা ঠিক না, বাট যদি ইমব্যালেন্স, যেমন বডির ওজন যদি 60 কেজি হয়, পায়ের শক্তি যদি তার চেয়ে কমে যায়, অনেক কাছে দেখা যায় 40 কেজি 50 কেজি বডি ওয়েট, বাট তার হাঁটু নষ্ট হয়ে গিয়েছে, কারণ তার পায়ের শক্তি আছে 20 কেজি 25 কেজি, যার ফলে কি হচ্ছে, তার বডিটা ব্যালেন্স করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আসলে ওজনের থেকে বিশেষত পাওয়ারটা হলো ফ্যাক্টর, যে আমাদের যদি বডি ব্যালেন্সটা কি করে ঠিক থাকবে বা কিভাবে আমরা বুঝতে পারবো মানে ওই পেশেন্টের বডি ব্যালেন্স ঠিক নেই? হ্যাঁ, ঠিক থাকার একটা রাস্তা হচ্ছে যে আপনি যদি নিচে, যারা পায়ের শক্তি ভালো আছে তাদের দেখবেন নিচে বসে উঠতে পারে সাপোর্ট ছাড়া। যারা সাপোর্ট ছাড়া উঠবোস করতে পারে, যেমন অনেকে নামাজ পড়তে গেলে দেখবেন যে সুন্দর মতো নামাজ পড়ছে, যায় নামাজে কোনো সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। আবার অনেকে দেখবেন যে বসতে গিয়ে সাপোর্ট নিচ্ছে, বসার সময় আগে হাত মাটিতে দিচ্ছে, ওঠার সময় হাত দিয়ে ঠেলা দিয়ে উঠছে, তার মানে বুঝতে হবে তার পায়ের শক্তি কমে গিয়েছে এবং ব্যালেন্স নাই, ইমব্যালেন্স, এবং তখনই তার আস্তে আস্তে হাঁটু ব্যথা, কোমর ব্যথা শুরু হবে এবং এটা কিন্তু দিন দিন বেড়ে যাবে। কারণ যত উনি সাপোর্ট নিতে থাকবে তত ওনার সাপোর্টের প্রতি উনি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। অনেক রোগীরাই আছে, আমরা কিন্তু ফোনেও পাই এমন অনেক রোগী যে অনেক দিন ধরে হাঁটু ব্যথায় ভুগছে, কোমর ব্যথায় ভুগছে, বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছে, ফিজিওথেরাপি নিয়েছে, এক্স-রে করেছে, কোনো সমাধান পাচ্ছে না। এই ঘটনাটা কেন ঘটে? আসলে যে আমাদের এখানে ওরকম রোগী আমরা অনেক পেয়ে থাকি। এসপি হসপিটালে প্রচুর রোগী আসছে যারা বহুদিন আগে কোমর ব্যথা ছিল, সেটা আস্তে আস্তে ওষুধ খেতে খেতে ভালো হয়ে গিয়েছে। এখন হাঁটু ব্যথার যন্ত্রণায় সে চলাফেরা করতে পারছে না, নামাজ পড়তে পারছে না, টয়লেট করতে কষ্ট হচ্ছে, হাইকমোড ব্যবহার করতে হচ্ছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে তার যে এই যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এর মূল কারণ ছিল ওই পেইন কিলার ট্রিটমেন্ট, রং প্রসিডিওর। কারণ আমরা জানি যদি হাড়ে একটা ফাটল ধরে, যদি মনে করেন পায়ে বা হাতের একটা হাড়ে ফাটল ধরেছে বাট ভাঙে নাই, তাহলে কি করবেন? মাস্ট প্লাস্টার করতে হচ্ছে। কিন্তু প্লাস্টার না করে ব্যথার জন্য যদি ওষুধ দিয়ে দেওয়া যেত, ব্যথার ওষুধ দিয়ে ব্যথাটা কমায় রাখলো, চলাফেরা করতে করতে ফাটাটা কি হবে? ভেঙে যাবে, আসলে দুই টুকরা হয়ে যাবে, তখন আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক তাই, তো মেরুদণ্ডে যখন ডিসপ্রোলাপস হচ্ছে তখন পেশেন্ট কিন্তু কমপ্লেন নিয়ে আসছে পেইন, কিন্তু আসলে রোগটা কি? রোগটা ফেটে জেল লিক করেছে। তো পেইন কিলার দিয়ে পেইনটা কমিয়ে দেওয়া হচ্ছে। পেইন যত কমে যাচ্ছে পেশেন্টের মুভমেন্ট তত বেড়ে যাচ্ছে, মুভমেন্ট যত বেড়ে যাচ্ছে জেল তো তত বেরোচ্ছে, লিকেজটা তত বেড়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, পেশেন্টের আস্তে আস্তে কোমরে ব্যথা ছিল সেন্টার বলি আমরা, সেন্টার থেকে পেরিফেরিতে শিফট করে যাচ্ছে, পায়ের দিকে চলে যাচ্ছে। যত সে পেইন কিলার খাচ্ছে তত জেলের লিকেজটা বেড়ে যাচ্ছে।
আস্তে 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 রোগীর কিন্তু 2 পা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাচ্ছে। অনেক রোগী আসছে আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে লং টাইম প্যারালাইসিস, কোমর ব্যথা ঘাড় ব্যথা থেকে 4 হাত পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে। কেন? শুধু পেইন কিলারের কারণে। এই কারণে আমি সবসময় বলি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা রোগীরা কখনোই পেইন কিলার খেয়ে সমাধান করা সম্ভব না। পেইন কিলার সাময়িক একটু আরাম দিতে পারে কিন্তু সমাধান করতে পারবে না। সমাধান করতে গেলে যেটা চাই সঠিক রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি, সেটা সবগুলো কম্বিনেশনে কাজ করতে হবে। একটা ট্রিটমেন্ট করলে কিন্তু রোগী সুস্থ হবে না। সবগুলো মনে করেন একটা রোগী গেলো হাঁটু ব্যথা নিয়ে, তার কোমর হিস্ট্রি ছিল, ঘাড়ও হিস্ট্রি ছিল, শুধু হাঁটুর ট্রিটমেন্ট করছে, হাঁটুতে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, হাঁটুতে ওষুধ দেওয়া হচ্ছে, হাঁটুতে থেরাপি দেওয়া হচ্ছে, কিন্তু মেরুদণ্ড নিয়ে কোনো চিন্তা করছে না। ফলে কি হচ্ছে? রোগী কিন্তু কখনোই সুস্থ হবে না। সো আমরা যেটা করছি এসপি হসপিটালে, যেটা মানে এখানে সবচেয়ে বেস্ট মানে পদ্ধতিটা হচ্ছে যে একটা পেশেন্ট হলে ফার্স্টে তার ডায়াগনোসিসগুলো কমপ্লিট করা হয়, যে তার কী কী প্রবলেমগুলো আছে। তার হাঁটুতে সমস্যা তাহলে সেটাকে আইডেন্টিফাই করা হয়, কোমরের সমস্যা আইডেন্টিফাই করা হয়, সার্ভাইকালের সমস্যা তাহলে আইডেন্টিফাই করা। এর সাথে কিন্তু রোগীদের যে বিগ প্রবলেম থাকে ডায়াবেটিসের একটা মানে ইমব্যালেন্স ডায়াবেটিস থাকে, যে ডায়াবেটিস আনকন্ট্রোল। এখন আমি যদি ডায়াবেটিসকেও কন্ট্রোল না করি তাহলে তো এই ট্রিটমেন্টও সাকসেসফুল হবে না। তখন আমাদেরকে ডায়াবেটিসটাকেও কিন্তু আমাদের কনসার্নে আনতে হচ্ছে। পাশাপাশি প্রেশার আনকন্ট্রোল, প্রেশার নিয়ে কিন্তু তারা খুবই অডিট, প্রেশার কন্ট্রোল আনতে পারছে না, কারণ পেশেন্টের মুভমেন্ট নেই, ফলে মেডিসিন দিয়েও কন্ট্রোল করতে পারছে না। তখন সেটাকেও আমরা কিন্তু আমাদের ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসছি, যেটা কম্বিনেশন ট্রিটমেন্ট, যেটা টিম ওয়ার্ক। এসপি হসপিটালে কী হচ্ছে? সমস্ত ট্রিটমেন্টগুলোকে মনিটরিং করা হচ্ছে, ফলে আস্তে 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 পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে, প্রেশার নিয়ন্ত্রণে চলে আসছে, পাশাপাশি তার সমস্ত ফাটা যেগুলো রিপেয়ার করা দরকার রিপেয়ার হয়ে যাচ্ছে, থেরাপির মাধ্যমে মাসেল বিল্ড আপ হচ্ছে, ব্লাড সার্কুলেশন বাড়ছে, ফলে আস্তে 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 পেশেন্টের ফিটনেস চলে আসছে। ফিটনেস আসা মানে হচ্ছে সাকসেসফুল। সবগুলো যখনই কন্ট্রোল আসবে তখনই রোগীর ফিটনেস দেওয়া হবে। ফিটনেস কিন্তু এত সহজ জিনিস না। একটা যদি ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু ফিটনেসটা আসবে না। যখনই সব ব্যালেন্স হয়ে যাচ্ছে তখনই রোগীকে আমরা ফিটনেস দিয়ে দিচ্ছি। ফিটনেস যখন চলে আসছে বাস রোগী সুস্থ, তখন বাসায় চলে যাচ্ছে এবং ওইটাকে মেনটেন করা হচ্ছে পরবর্তীতে। আপনি হাঁটু ব্যথার সাথে কোমর ব্যথার সংযোগ রয়েছে এই কথাটি বলছেন, কোমর ব্যথার সাথে ঘাড় ব্যথারও কি তেমনি কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই স্ট্রাকচার তো আসলে, যে কোমরে যদি ডিসপলাপস থাকে তাহলে সার্ভাইকালে কিন্তু সেখানেও কিন্তু ভালনারেবল, সেটাও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। কারণ কোমরে যদি জেল বের হয়ে যায়, না ভার্টিব্রাগুলো নিচের দিকে প্রেশার পড়তে থাকে, তখন সার্ভাইকাল ইনজুরিটা বেড়ে যায়। এবং কোমর ব্যথা লং টাইম থাকলে তাদের ঘাড়ের সমস্যা হবেই। এরকম বহু রোগী আমার কাছে আসছে যে কোমর ব্যথা নিয়ে আসছে, আস্তে আস্তে ঘাড়ে। তো আমি আর্লি স্টেজে ধরা পড়লে রোগী কী হয়? প্রথমেই রোগী সুস্থ হয়ে যায় কষ্ট পাওয়ার আগেই। আমরা বুঝতে পারি সিগন্যালটা। যেমন একটা বিল্ডিংয়ে আপনি একটা রাস্তায় দেখলে যে অনেক বড় একটা ফাটল আছে, আশপাশে দেখবেন ছোট ছোট ফাটল আছে। জি, বড় ফাটলটা কি করছে? অন্য জায়গায় ছোট 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 ফাটল তৈরি করছে। আপনি বড়টা রিপেয়ার করুন, ছোটগুলো করবেন না, ওটা আবার ফাটল ধরবে। সো আপনি যখন বড়টা রিপেয়ার করবেন তখন অবশ্যই সবগুলোকে রিপেয়ার করতে হবে, তাহলে এই জায়গাটা সাকসেসফুল হবে। না হলে কি হয়? বারবার বিভিন্ন জায়গায় ইনজুরি, যেটা আমাদের দেশে অনেক সময় রাস্তাঘাট করছে, একটা ফাটল রিপেয়ার করছে আর 3টা ফাটা বেড়ে যাচ্ছে। তার পেছনে আর কারণ কি? ঠিক তাই চিকিৎসা ক্ষেত্রে আমাদের সে একই ঘটনা ঘটছে। একটা ভালো করতে 3টা বাড়ায় দিচ্ছে। রোগী গেছে হাঁটু ব্যথা নিয়ে, হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করতে যেয়ে কোমর ব্যথা শুরু হলো, অথবা কোমর ব্যথার জন্য ট্রিটমেন্ট করতে গেল, ব্যথা ওষুধ খাওয়া বললো আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, আস্তে আস্তে রোগীর হুইল চেয়ারে বসে পড়লো। মানে গেল তার কোমর ব্যথা নিয়ে চিকিৎসা করতে, নষ্ট করে ফেললো হাঁটু, তারপর হাঁটা চলা বন্ধ হয়ে হুইল চেয়ারে বসলো, নিচে বসতে পারে না, ডায়াবেটিস বেড়ে গেল, আস্তে 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 বলে ব্যথা যদি চিকিৎসা করতে নাও যেত, তাও এই ঘটনাগুলো ঘটার কথা না। কারণ একটা জিনিস মনে রাখবেন, ব্যথাই কিন্তু আপনার বড় ডাক্তার। ব্যথা আপনাকে সোজা করে সিগন্যাল দিচ্ছে, এবং সে যদি আপনাকে ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্টটা করে ফেলতো তাহলে চিকিৎসা ছাড়াও অনেকে ভালো হয়ে যায়। অনেকে আছে ব্যথা নিয়ে অনেকদিন কষ্ট করতে করতে ভালো হয়ে যাচ্ছে, কোনো ওষুধ খাচ্ছে না। এরকম বহু হিস্ট্রি দেখবেন যে কোমরে ব্যথা ছিল এক সময়, সে ধৈর্য ধরছে, আস্তে 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 ব্যথা ভালো হয়ে গেছে। কারণ ওই ব্যথার কারণে সে মুভমেন্ট কমাই দিয়েছে। মুভমেন্ট যখন কমাই দিল তখন রিপেয়ার হয়ে যাচ্ছে, রিপেয়ার হয়ে গেলে ব্যথা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু ব্যথা আছে, আপনি পেইন কিলার খেয়ে ব্যথার গলা টিপে মেরে ফেললেন, আপনার কিন্তু কোনো উপকার হচ্ছে না, আস্তে আস্তে ফাটাটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু ব্যথা মানে হচ্ছে ওই ফাটাগুলোকে আপনাকে সতর্ক পজিশনে রাখা, যেন ওই ব্যথার কারণে আপনি নাড়াচাড়াটা কম দেন। কিন্তু তাহলে অনেক সময় আছে ব্যথার কারণে কিন্তু অনেকে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, সেক্ষেত্রে তারা ভাবে যে আমার রেস্ট নেওয়া হচ্ছে, আমার ব্যথা ভালো হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অনেকেরই উল্টোটা হয়ে যাচ্ছে, যে ব্যথা আরো বেড়ে যাচ্ছে, নামাজ নিচে বসতেই পারছে না। সেটা কেন ঘটছে? কারণ সে তো রং কনসেপ্টে যাচ্ছে। আসলে যে সে যে রেস্টে আছে, এই রেস্ট তো সঠিক রেস্ট না। আমাদের শরীরটা রেস্ট থাকতে হবে, কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে, অল্টারনেট ওয়ে ব্যবহার করতে হবে। আপনি বন্ধ করে থুয়ে দিবেন, তাহলে একটা রাস্তা আপনি বন্ধ করে থুয়ে দিলেন সারা জীবনের জন্য, অল্টারনেট রাস্তা না চালু রাখেন তাহলে মানুষজন চলবে কি করে? ঠিক তা আমাদের শরীর, তাই আপনি রেস্টে রাখলেন, বাট অল্টারনেট রাস্তা চালু রাখতো। কারণ আমাদের শরীর কী চায়? আমাদের শরীর চায় সারাক্ষণ মুভমেন্ট চায়।
মুভমেন্ট ছাড়া দেখবেন সব জয়েন্ট কিন্তু সে পেইন ফিল করে। আপনি সারাদিন চুপচাপ বসে থাকবেন, দেখবেন সারা শরীর ব্যথা হয়ে গিয়েছে। মুভমেন্ট লাগবে। তো যখন আমি হাঁটাচলা করতে পারবো না, মানে হাঁটাচলা করলে যেটা আমরা বলছি যে ওয়েট বেয়ারিং এক্সারসাইজের ফলে কী হচ্ছে, ফাটাগুলো রিপেয়ার হচ্ছে না, ড্যামেজ হচ্ছে বেশি। তখন আমরা নন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করব, যে হেঁটে হেঁটে যে এক্সারসাইজগুলো করছিলাম সেটা আমরা বেডে শুয়ে থেকে অ্যাক্টিভ করব। তো সেটা আর কি, যে আপনি একটা বন্ধ রেখে আরেকটা চালু রাখতে হবে। আমাদের একজন দর্শক আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আমার আম্মার সমস্যা নিয়ে। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার আম্মার 60 বছর বয়স। জি। হ্যাঁ, আজকে 10-12 বছর যাবৎ হাঁটুতে সমস্যা হচ্ছে। হাঁটুতে আর নাকি ক্ষয়ে গেছে। 8,000 টাকা 6,000 টাকা ইঞ্জেকশন হাঁটুতে দেওয়া, হাঁটুতে হসপিটালের ডাক্তার এবং এক্সরে করছি, অনেক চিকিৎসা করছি। আমার হাঁটতে পারে না, দ্রুত কাজ করতে পারে না, বা বুঝতে পারে না, চেয়ার নাম করতেছে, চেষ্টা করছে তাও পারতেছে না। এখন ইঞ্জেকশন গুলো তো কোনো সুবিধা হয় নাই, অনেক ওষুধ খেয়েছি, এখন কিছু বুঝতেছে না। কয়টা ইঞ্জেকশন দিয়েছেন? জি, কয়টা ইঞ্জেকশন দিয়েছেন? 2 হাঁটুতে 2টা ইঞ্জেকশন দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ওনার কি কোমরে ব্যথা আছে? না, মাথাতে তেমন ব্যথা নাই। তেমন নাই, মানে কিছু আছে। ওনার কি কোমরে কোনো এমআরআই করেছেন? জি না, এমআরআই করেনি। এমআরআই করেন। অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, গাইবান্ধা থেকে বলছি। জি জি, আপনার সমস্যা কথাটি বলুন। হ্যাঁ, আমার ওই বাঁ হাঁটুর ব্যথা। জি। হ্যাঁ, কতদিন যাবত ব্যথা হচ্ছে? হ্যাঁ, ওইটা হ্যালো, কতদিন ধরে এই ব্যথা হচ্ছে আপনার? হ্যাঁ, ওইটা এই 2 বছর আগে হরতক খাওয়া পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে ওই হাঁটুটা একটু ব্যথা করছে। কোনো চিকিৎসা করেছেন? তারপর থেকে হ্যাঁ, চিকিৎসা করার পরে এখনো ওই একটু একটু লাগে, আর তীব্র ব্যথা না, কিন্তু বসে আছি বা ওরকম ভালো, কিন্তু পরে উঠতে ধরে ওই যে হালকা হয়। কোমরে কোনো ব্যথা আছে? কোমরে হ্যাঁ, কোমরে কোনো ব্যথা হয়? কোমরে কোনো ব্যথা নাই। জি। হ্যাঁ, আর বাঁ হাতের ওই যে জোড়াটা আছে না, তার উপরে একটা বাড়ি খেয়েছিলাম কিছুদিন আগে। জি জি, আমরা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বাঁ হাতের আচ্ছা, মাংসপেশিটার ওখানে একটা বাড়ি খেয়েছি। জি। হোঁচট খাইছে, ওই বাড়ি খাওয়ার পরে সেটা চিকিৎসা করলাম, চিকিৎসা করার পরে হাত এখন ওই কিছুদিন ভালোই ছিল, এখন ওই যে হাতের রক্তটা টানে আসে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের প্রশ্নের উত্তরটি দিচ্ছি। আমাদের প্রথম দর্শক ছিলেন ঢাকা থেকে, তার মার 10-12 বছর ধরে হাঁটুতে সমস্যা, ডক্টর দেখিয়েছেন, এক্সরে করেছেন, ইনজেকশনও নিচ্ছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, কিন্তু তাতে কোনো সুবিধা হচ্ছে না। বসা থেকে উঠতে গেলে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। উনি কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। কোমরে অল্প ব্যথা রয়েছে। ওনার কিন্তু মূল সমস্যা আছে মেরুদণ্ডে, কোমরে। কোমরটা যদি আইডেন্টিফাই না করা যায়, হাঁটু কখনোই ভালো হবে না, যেটা কিন্তু আমি আগেই বলেছি। এবং উনি ইঞ্জেকশন দিচ্ছে, কোনো ইঞ্জেকশনও কাজ করবে না। আসলে ওনার তো ইমব্যালেন্স আছে, পায়ের জোর নাই, যে কারণে হাঁটতে উঠতে বসতে চলতে কষ্ট হচ্ছে। ওনাকে যখন যেটা করণীয় সেটা হচ্ছে কোমরে এমআরআই করে দেখে কোমরের ডিসপলাপসটাকে আইডেন্টিফাই করে ওটাকে রিপেয়ার করে পায়ের শক্তি বাড়ায় নিয়ে আসতে হবে। যদি পায়ের জোরটা চলে আসে, উনি স্বাভাবিক হয়ে যাবে, ওনার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি অবশ্যই একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল তাকে ভর্তি রেখে 3 থেকে 6 সপ্তাহ তাকে কমপ্লিট ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। যেমন এসপি হসপিটাল আছে, এই জাতীয় হসপিটাল ছাড়া ওই আউটডোরে ট্রিটমেন্ট করে উনি সুস্থ হবে না, কারণ হাঁটাচলা প্রথমে একদম বন্ধ রাখতে হবে। হাঁটাচলা করলে উনি আরও ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক ছিল গাইবান্ধা থেকে, তার বাম হাঁটুতে 2 বছর আগে ব্যথা পেয়েছিলেন, আঘাত পাওয়ার কারণে চিকিৎসা করেছেন, কিন্তু এখনও সেই হাঁটুতে ব্যথা রয়েছে, উঠতে গেলে সমস্যা হয় বসা থেকে, এবং ওনার বাঁ হাতেও ব্যথা আছে। হ্যাঁ, ওনার যেটা আসলে ইনজুরি থেকে ব্যথাটা হচ্ছে, যেটা কার্টিলেজ ইনজুরি হতে পারে বা মাসল উইকনেস, আস্তে 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 এটা কিন্তু খারাপের দিকে যেতে পারে। সো এখানেও ফিজিওথেরাপি কিন্তু সমাধান করে দিবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখে ফিজিওথেরাপি করেন। পেন কিলার খাওয়ার দরকার নেই, ফিজিওথেরাপি করলে এটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আমরা হাঁটু ব্যথা কোমর ব্যথা নিয়ে কথা বলছিলাম, সেখানে ঘাড়ের ব্যথা কথা বলছি না। এমন কিন্তু অনেক রোগী আছে যে হাত ব্যথা করছে, হাত ব্যথার কারণে তাদের ঘাড়ের ব্যথা শিফট করছে। এই জিনিসটা কেন হয়? এমন সময় হয় যে হাত একদম উপরেই তুলতে পারে না, সেটা কি? যেটা আমরা ফ্রোজেন শোল্ডার নাম শুনি, যে শোল্ডার জয়েন্ট ব্লক হয়ে যাচ্ছে, ফ্রোজেন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকে মহিলারা চুল বাঁধতে কষ্ট হয়, শাড়ি পরতে কষ্ট হয়। তো এই যে ব্লক হয়ে যাচ্ছে, পেন কিলার খায় ব্যথা কমানোর চেষ্টা করে। যত পেন কিলার খায় আস্তে আস্তে কিন্তু ব্লকেজ আরও বাড়তে থাকে। এটাকে পেন কিলার না, এটাকে ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে ঘুরায়, এটাকে সম্পূর্ণরূপে নর্মাল লাইফে, নর্মাল মুভমেন্টে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এটা ভালো হয়ে যাবে। তো যারা এরকম শোল্ডার জয়েন্ট ব্লক হয়ে যাচ্ছে তাদেরকে বলবো অবশ্যই দ্রুত ফিজিওথেরাপি করতে হবে। যত দিন যাবে যত ওষুধ খেতে থাকবে, অনেকে আছে ইঞ্জেকশন দিয়ে অপেক্ষা করে 3 মাসে 3টা ইঞ্জেকশন দেন ভালো হবে, 3 মাস পর আরও ব্লক হয়ে যাচ্ছে। সো ব্লকেজ করা যাবে না, মুভমেন্ট করতে হবে। জয়েন্টগুলো চাই মুভমেন্ট। যত মুভমেন্ট করবে তাড়াতাড়ি ব্যথা মুক্ত থাকবে। রেস্ট নিয়ে মুভমেন্ট কি করে করা যায়? ফিজিওথেরাপির মাধ্যমে এক্সারসাইজ করতে হবে, রেস্টে থেকে মুভমেন্ট করা যায়। ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে রেস্টের প্রয়োজন নাই। ফ্রোজেন শোল্ডার হচ্ছে মুভমেন্ট, যত সে কাজ কাম করবে তত ভালো থাকবে। কিছু কিছু ক্ষেত্রে মুভমেন্ট ভালো, কিছু কিছু ক্ষেত্রে মুভমেন্ট খারাপ। যেমন স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি মুভমেন্ট শুরু করতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। শোল্ডার জয়েন্টের মুভমেন্ট করতে হবে, বাট কোমর যদি সমস্যা থাকে। কিন্তু আমাদের দেশে কিন্তু স্ট্রোক পেশেন্টদের বেশিরভাগই হয়েছে যে বাসায় বসে তারা থেরাপি দিচ্ছে, মানে কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে বা ডাক্তার বলে দিয়েছে থেরাপি দিতে, কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছে, বাসায় বসে বসে তার অ্যাটেন্ডেন্সটা করছে সেটা। এই ক্ষেত্রে কিন্তু স্ট্রোক পেশেন্টদের কোনো উন্নতি হচ্ছে না, এরকম কেন? এরকম অনেক রোগী পাচ্ছে আমরা, যেটা আমরা এই প্রশ্নের উত্তরটি জানবো স্যার, কিন্তু একটি বিরতি পরে। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে আপনার কাছে আমার প্রশ্ন ছিল, স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে যে ফিজিওথেরাপি, ঘরে বসে যারা ফিজিওথেরাপি নিচ্ছে তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সুযোগ কতটুকু? ধন্যবাদ, আসলে সুন্দর প্রশ্ন। দেখেন, আগে স্ট্রোক করলে মানুষ কিন্তু কবিরাজি ট্রিটমেন্ট করতো, যেটা খুবই হার্মফুল ছিল। পেশেন্টটা কিন্তু খুবই খারাপ অবস্থায় চলে যেত, ড্যামেজ হয়ে যেত, অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। বাট এখন কবিরাজি অনেকটা কমে গেল, কিন্তু বাসায় যে ট্রিটমেন্টটা হচ্ছে এটা খুবই খারাপ, এবং এতে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ স্ট্রোকের যে ট্রিটমেন্ট, যে প্রসিডিউর, সেটাই কিন্তু সঠিক না। আর সবাই মনে করে স্ট্রোক করলে মানে ব্যায়াম করাইতে, আসলে ব্যায়াম না, যেটা হলো থেরাপিউটিক এক্সারসাইজের মধ্যে রিএডুকেশন। অ্যাকচুয়ালি ব্রেনের সমস্যা, যে ব্রেনকে থেরাপির মাধ্যমে স্ট্রং করে দেওয়া, অ্যাক্টিভ করে দেওয়া। যেমন স্ট্রোক যখন করে তখন আমাদের ব্রেনের যে পার্টটা স্ট্রোক করে সেই পার্টটা জিরো, তার জন্ম হলো। একটা বাচ্চা যেদিন জন্ম হয় যে কন্ডিশন ঠিক তাই অপোজিট পজিশনের যেটা, সেটা থাকে তার টোটাল বয়সটা। যেমন 50 বছর স্ট্রোক করলে তাহলে একটা ব্রেনের পজিশন 50 বছর, একটা জিরো। এই জিরোকে আস্তে আস্তে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। কিন্তু যখনই পেশেন্টকে ব্যায়াম করানো হচ্ছে তখন এই জিরোটা অ্যাবনর্মাল ফাংশন শিখে দেখবেন যে হাত পা কি বাঁকা করে ফেলছে। এই জিরো থেকে কিন্তু ব্যালেন্সে আসলো না। যদি ন্যাচারালি কিছু ডেভেলপ করে, সেটা অ্যাক্টিভ যদি না করানো যায়, সেটা যদি আমরা সঠিক রাস্তায় নিয়ন্ত্রণ না করি, তাহলে কি হচ্ছে, সে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন 10টা বাচ্চাকে যদি জন্মের পর 10টা বাচ্চার মধ্যে 5 জনকে আপনি সুন্দর মতো লালন পালন করলেন, স্কুল কলেজে দিলেন, আর 5 জনকে ছেড়ে দিলেন, তো ওই 5 জন কিন্তু কোনদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। কিন্তু এই যে 5 জনকে আপনি মানে লালন পালন করছেন, পড়াশোনা শেখান, তারা কিন্তু হয়ে যাবে। বাট 10 জনই কিন্তু একই বয়সের, বাট 10 জন কিন্তু 10 রকমের আচরণ করবে, কারণ তাদের কিন্তু ডেভেলপমেন্টটা সঠিকভাবে হচ্ছে না। যেটা এডুকেশন বলা হচ্ছে, কোন সময় থেকে ফিজিওথেরাপি প্রয়োজন? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, শুরু থেকেই উইদিন 24 আওয়ার্সের মধ্যে ফিজিওথেরাপি শুরু করতে হবে। ফিজিওথেরাপি বিশেষজ্ঞের আন্ডারে থাকতে হবে। সেটা এমার্জেন্সি হসপিটাল থাকলেও অবশ্যই, আইসিইউ থাকলে সেখানেও ফিজিওথেরাপি শুরু করতে হবে। কারণ ফিজিওথেরাপি শুধুমাত্র যে ব্যায়াম করাচ্ছে তা না, ফিজিওথেরাপি একেবারে শুরু থেকেই অনেক কিছু মনিটরিং করে, অনেক কিছু সেফ গার্ডে, অনেক ডেভেলপমেন্ট দ্রুত করে। যেমন একটা আনকনশাস পেশেন্টকে যদি আপনি সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি শুরু করেন, তার কনশাসটা ফিরে আসবে দ্রুত, তার জয়েন্টগুলোর ম্যানেজমেন্ট হবে ভালো। দেখবেন অনেকে রোগী আছে আনকনশাস রোগী, বিছানায় শুয়ে টান দিয়ে হাত ছুটে ফেলেছে। একটা হাত যদি ছুটে যায় সেটা কিন্তু আর কোনোদিন ভালো হবে না, তার মানে এটা সর্বনাশ হয়ে গেল। ঠিক তাই, কারণ ছুটে গেল কেন, না বোঝার কারণে, হ্যান্ডেলিং, মিস হ্যান্ডেলিং। তো একটা পেশেন্টকে কীভাবে হ্যান্ডেল করতে হবে, পেশেন্টকে কীভাবে সাইড করতে হবে, কীভাবে বসাতে হবে, কীভাবে দাঁড় করাতে হবে, এটা কিন্তু এটার জন্য কিন্তু ট্রেনিং বিশেষজ্ঞ লাগবে, রাইট? কারণ রিএডুকেশন, পেশেন্ট যখন স্ট্রোক করে তখন সে বসা ভুলে যায়। এই বসাটা শেখানো একটা রিএডুকেশন। কীভাবে বসবে এই টেকনিকটা শেখা একটা রিএডুকেশন। কীভাবে দাঁড়াবে,
কীভাবে দাঁড়ায় থাকতে হবে, কীভাবে স্টেপ দিবে, কীভাবে গেইটটা থাকবে। তো এই যে জিনিসগুলো, এটা অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ছাড়া সম্ভব না। আর যেটা করছে ন্যাচারাল কিছু ডেভেলপমেন্ট হয়, সবাই মনে করে এটাই মনে হয় তার ভাগ্যে লেখা ছিল, আসলে না। সঠিক চিকিৎসা না দেওয়ার কারণে সারাটা জীবন তাকে সাফার করতে হচ্ছে। এরকম অনেক রোগী আমরা পাই, ফ্যামিলি থেকে খুবই ঝামেলার মধ্যে থাকে, অনেকে চাকরি অফিসে যেতে পারে না, চাকরির মাঝ বয়সে এসে স্ট্রোক করে ঘরে বসে আছে, অফিসে যেতে পারছে না, চাকরি করতে পারছে না, তার চাকরিটা হারালো, সংসার অশান্তি লেগে যায়। আচ্ছা, তাহলে হচ্ছে যাদের বাসায় বসে এই কাজগুলো করা হচ্ছে তারা কতটা ক্ষতির সম্মুখীন করছে রোগীকে? তারা তো রোগীকে ক্ষতি করছে, শুধু রোগীকে না, ফ্যামিলিটাকেও ক্ষতি করছে, নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজেরা জানছে না। কারণ এটা অ্যাওয়ারনেসের অভাব। কারণ যিনি যে চিকিৎসকের আন্ডারে এই রোগীটা আছে, উনি তাকে না, রোগীকে না কাউন্সিলিং করার কারণে রোগীরা বুঝতে পারছে না। আমরা তো দেখি অনেক রোগী এসে বলে, আমরা বললাম যে আপনি কেন আনেন না, বলে আমাদেরকে বলছে বাসায় গিয়ে ব্যায়াম করান। বাসায় গিয়ে আমরা নিজেরা সমানে ব্যায়াম করাচ্ছি, তো এখন আমরা কি ব্যায়াম করাবো? ব্যায়ামের তো অবশ্যই সঠিক পদ্ধতি থাকতে হবে। তাহলে যিনি বলে দিচ্ছেন বাসায় গিয়ে ব্যায়াম করেন, এটাই তো অপরাধ তো উনি করছেন। ব্যায়াম আর ফিজিওথেরাপি যদি এক হতো, তাহলে ফিজিওথেরাপি এডুকেশনের দরকার ছিল কি, ইউনিভার্সিটি দরকার ছিল কি? ইউনিভার্সিটি পড়ার দরকার নেই। একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তো ইউনিভার্সিটিতে 5 বছর পড়তে হচ্ছে, হায়ার এডুকেশন যদি বছর বছর পড়তে হচ্ছে, 10 বছর, 15 বছর, 20 বছর, এটার পর পিএইচডি করে যে তারা গ্রাজুয়েশন করে হায়ার এডুকেশন যে শিখছে, তাহলে শিক্ষার দরকার ছিল কি, যদি ঘরে বসে ব্যায়াম করলে মানুষ ভালো হয়ে যেত। সো যে কারণে আসলে আমাদের চিকিৎসকদের কিছু গাফিলতির কারণে রোগীরা কিন্তু সাফার করছে। কারণ আমার কথা হলো যে স্ট্রোক করেছে, তাকে বলতে হবে আপনি ফিজিওথেরাপি করান। কিভাবে করবে, কোথায় করবে, খুঁজে বের করে নেবে। যদি উনি জানে সেখানে রেফার করবে, যেমন সিআরপি আছে, এসপি হসপিটাল আছে, যেখানে সুন্দর ট্রিটমেন্ট হচ্ছে, সেই সব জায়গায় ভর্তি থেকে তাদের ট্রিটমেন্টগুলো চালাতে হবে। দর্শক, আপনারা দেখছেন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানটি। আমরা আজকে আলোচনা করছি অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথা চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে। এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকতে আমাদের টিভি স্ক্রিনে নিচে স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার, আমাদের কিন্তু রোগীদের মধ্যে অনেকেই আছে দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছে, দেশে অনেক চিকিৎসা করেছে, সেখানে কোনো সুফল না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে চিকিৎসা করার জন্য, সেখানে গিয়ে বলছে অপারেশন করা লাগবে। এমনও আছে অনেকে অপারেশন করিয়েও ফেলেছে কিন্তু তারপরেও কোনো সুফল পাচ্ছে না, এরকম কেন ঘটে? আসলে যে কোনো কিছুর ইন্ডিকেশন থাকতে হবে। আপনি যদি ইন্ডিকেশন আপনি পারফেক্টলি মেনটেন করতে না পারেন, এটা ইথিক্যাল, যেটা আমরা আসলে ইথিক্স পড়ছি, তাই না? ইথিক্স মানে কি? এটা আমাদের ধর্ম। একজন প্রফেশনালের জন্য ইথিক্সটা হচ্ছে একটা ধর্মের মতো। আমি যদি ধর্মকে না মানি, সেটা আমি অপরাধ করছি। তো আমরা যদি অপারেশন করতে চাই, অপারেশনে কিছু ইথিক্স থাকতে হবে, কিছু ফর্মুলা থাকতে হবে, সূত্র থাকতে হবে। ফর্মুলার বাইরে গিয়েও কিন্তু অনেকেই অপারেশন করতে পারে। যেমন যদি একজন 70 বছর বা 60 বছর একজন বৃদ্ধ, তার হাঁটুতে ব্যথা হচ্ছে, তার নি রিপ্লেসমেন্ট করে দিল, ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? কারণ তোর মাসেল তো তাকে সাপোর্ট দিচ্ছে না। তো মাসেল যতক্ষণ না সাপোর্ট দিচ্ছে ততক্ষণ রিপ্লেসমেন্ট করার সুযোগ নাই। রিপ্লেসমেন্ট কেন করা হয়? রিপ্লেসমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে তাকে জীবনে বাঁচানো। মানে যদি কোনো ক্যান্সার থাকে সেটা কেটে ফেলে দাও। অপারেশন মানে হচ্ছে কি, যেখানে লাইফ থ্রেটিং আছে সেখানে অপারেশন করতে হবে, মৃত্যুর পসিবিলিটিস আছে সেখানে অপারেশন করতে হবে। আদার্স অপারেশন সারা ট্রিটমেন্ট। অপারেশন তো ছেলে খেলা না, অপারেশন কিন্তু চমৎকার একটা ট্রিটমেন্ট ব্যবস্থা। কারণ একটা অপারেশন একটা মানুষের জীবন বাঁচিয়ে দিচ্ছে, আদারওয়াইজ তো অপারেশনের কোনো দরকার নাই। তাহলে অপারেশন একদম জরুরি কোন ক্ষেত্রে? হ্যাঁ, দেখেন, যদি আপনি হার্টের ক্ষেত্রে আসি, যেমন ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে, বাইপাস সার্জারি করা হচ্ছে, কখন করছে? দেখেন, তার আগে কিন্তু স্ট্যান্ডিং করছে। স্ট্যান্ডিং করে যদি রোগীকে ভালো করা যায়, অনেক আছে স্ট্যান্ডিং করতে 10 লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু বাইপাস করলে সেটা দেখা যেত 2 লাখ টাকায় করা যেত। বাট তারপর তারা অপারেশনকে অ্যাভয়েড করে স্ট্যান্ডিংয়ে চলে যাচ্ছে। কেন? লাইফ থ্রেটিং থেকে, যে না অপারেশন করতে গেলে তো মৃত্যুর চান্স থাকে। বাট অপারেশন না করে যদি তাকে স্ট্যান্ডিং দিয়ে বাঁচানো, তাহলে অপারেশন করার দরকার নাই। বাট স্ট্যান্ডিং করে যদি বাঁচানো না যায়, সেক্ষেত্রে অপারেশন মাস্ট। কারণ অপারেশন না করলে মারা যেতে পারে। এই মৃত্যুটাকে প্রিভেনশন করার জন্য সার্জারিতে যাচ্ছে। তাহলে হাঁটুর অপারেশন করা হচ্ছে, কোমরের অপারেশন করা হচ্ছে, কোন মৃত্যুর জন্য? অপারেশন অবশ্যই লাগবে। যদি দেখা যায় কোমরের টিউমার আছে এবং সেই টিউমার ক্যান্সার, তাহলে অপারেশন করা যেতে পারে। অনেক সময় টিউমার আমরা অপারেশন করতে দিই না, হচ্ছে কোমরে অনেক টিউমার আছে যে টিউমার হার্মফুল না, বাট এই টিউমার অপারেশন করতে গেলে রোগী প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো রোগী তো হেঁটেই বেড়াচ্ছে, ঠাস করে আমি অপারেশন করে প্যারালাইসিস বানানোর দরকার নাই। এমন হতে পারে 20 বছর পর এই রোগীটার টিউমারে প্যারালাইসিস করতে পারে, তো আমি 20 বছর পর অপেক্ষা করব? কারণ যে প্যারালাইসিস করবে সেটা তো করবেই, কিন্তু যদি দেখা যায় না অপারেশন করে একটা সঠিক ডায়াগনোসিস দরকার, যেটাই হয় না আমাদের। আমি যদি টিউমারটা বের করে সাকসেসফুল হতে পারি, তাহলে রোগীটা প্যারালাইসিস হবে না, সেক্ষেত্রে আবার অপারেশন করা যেতে পারে। সো আসলে সবকিছু এথিক্যাল, এবং সেটা আমাকে ডিসিশন নিতে হবে যুক্তিসঙ্গতভাবে। কারণ অপারেশন, একজন রোগী গেল হাঁটু ব্যথা নিয়ে, হাঁটুটা রিপ্লেস করে দিল না। হাঁটুতে যদি ক্যান্সার থাকে, হাঁটুতে যদি ইনফেকশন থাকে, যে হাড় নষ্ট হয়ে গিয়েছে, হাড় পচে গিয়েছে, এইটা রাখলে রোগী মৃত্যু হতে পারে।
আদারস তার তো কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে। ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কিন্তু এখন আধুনিক মেডিসিন। ফিজিওথেরাপি যে টুডে আর টুমোরো আধুনিক ট্রিটমেন্ট। ফিজিওথেরাপি কিন্তু মেডিকেল সায়েন্সের আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা। তো ফিজিওথেরাপি দেওয়ার পর যদি সঠিক ফিজিওথেরাপি দেওয়া যায়, ফিজিওথেরাপি যদি ফেল করে যে এই রোগীটাকে সচল করতে পারছে না, বলাই হচ্ছে যে মেডিসিন বা সার্জারি একটা মানুষের জীবনকে বাঁচাবে। জি, একটা মানুষ বেঁচে আছে, অচল হয়ে ঘরে পড়ে আছে, তো সেই বাঁচার মূল্য কি? সেই অচল ব্যক্তিটাকে সচল করবে কিন্তু ফিজিওথেরাপি। তার মানে কি আপনি অপারেশন করার জায়গা, কারণ ফিজিওথেরাপি দিয়ে রোগীটাকে সচল করা হচ্ছে। তো যে কোনো অপারেশনের আগে আপনি ইন্ডিয়াতে করেন, বাংলাদেশে করেন, অবশ্যই আপনাকে কনজারভেটিভ ট্রিটমেন্টে আগে আসতে হবে, কারণ অপারেশনের অবশ্যই রিস্ক থাকে। তো আমাদের কাছে যেটা আসছে, যেসব রোগী কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগী, আজও পর্যন্ত কোনো অপারেশনের প্রয়োজন হয় না, কারণ আমি 2001 সাল থেকে 2023 সাল 22 বছর ধরে হাসপাতালে যে আমরা ট্রিটমেন্ট করি, অলমোস্ট 1 লক্ষ রোগীকে আমরা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা রোগীকে ট্রিটমেন্ট করেছি। অনেক আছে সার্ভাইকাল মাইলোপ্যাথি নিয়ে আসছে, জিভিএস রোগী আসছে, প্রচুর অনেক জিভিএস রোগী আমরা পাই, বাচ্চারা প্যারালাইসিস হঠাৎ করে। সেক্ষেত্রে ট্রিটমেন্ট পদ্ধতিটা কি থাকে? এই যে রিহ্যাবিলিটেশন, টোটাল রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট একটা ভাস্ট এরিয়া, অনেক বড় একটা এরিয়া, যেটা কম্বিনেশন ট্রিটমেন্ট, যে এসপি হসপিটাল রিহ্যাব মানে একটা রোগীকে, অচল রোগীকে সচল করে দিচ্ছে। হাঁটু ব্যথার জন্য অচল হয়ে আছে, তাকে সচল করার দায়িত্ব এসপি হসপিটালে। প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে, তাকে সচল করার দায়িত্ব এসপি হসপিটাল। একটা বাচ্চা মেয়ে জিভিএস এ আক্রান্ত, জিভিএস হলে প্যারালাইসিস হয়ে আস্তে আস্তে পা থেকে সমস্ত শরীর প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তো তার ট্রিটমেন্ট করে তার জীবনটা বেঁচেছে, কিন্তু সে ঘরে বসে আছে, হাঁটাচলা করতে পারছে না। আমরা প্রায়ই এই রোগী পাচ্ছি, বাচ্চা বাচ্চা রোগীরা পাচ্ছি, 14-15 বছর বয়সের ছেলে মেয়েদের পাচ্ছি। এটা কেন হচ্ছে এত কম বয়সে? জিভিএসটা সাধারণত কম বয়সে 20 বছরের মধ্যে বেশিরভাগ মানুষের অ্যাটাক করে। এটা জাস্ট একটা মানে কি বলবো, এটা ব্যাড লাক। যাই হোক, এটা যে কোনো রোগ হতে পারে যে কারণে, কিন্তু তার ট্রিটমেন্টটা সঠিক পদ্ধতিতে আমাদের জানতে হবে। তো জিভিএস হলো আমি মেডিসিন নিয়ে আমি সুস্থ হয়ে বাসায় শুয়ে আছি, হাঁটাচলা করতে পারছি না, তাহলে তো আস্তে 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 আরও ড্যামেজ বেড়ে যাচ্ছে। নিউরোলজিক্যাল অনেক রোগী আছে, যেটা মোটর নিউরন ডিজিজ, তারপরে মাসকুলার ডিস্ট্রফি, মাসকুলার ট্রফি, এগুলো কিন্তু সবই কিন্তু রিহ্যাব ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে। ফিজিওথেরাপির মাধ্যমে তারা ভালো ট্রিটমেন্ট পাবে, তারা ভালো লাইফ লিড করতে পারবে। সো এদেরকে আসলে প্রচারণার মাধ্যমে জানাতে হবে যে ঘরে বসে থেকে নিজেদের কষ্ট হচ্ছে, আরো আস্তে আস্তে ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে। এই প্রচারের ক্ষেত্রে আপনার এসপি হসপিটাল কতটা এগিয়ে আছে? আমরা র্যান্ডমলি প্রচার করছি। আমরা তো মিডিয়াতে, প্রত্যেকটা মিডিয়াতে আমরা চেষ্টা করছি প্রোগ্রাম করার জন্য, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। এই যে আজকে ব্যাক পেইনটা যে বাংলাদেশের যে পরিমাণে ছিল, এখন কিন্তু অনেক কমে গিয়েছে। হাঁটু ব্যথা অনেক কমে গেছে। আগে প্রচুর মানুষ চেয়ারে বসে নামাজ পড়তো। আমি কিন্তু 2001 সাল থেকে আমি কিন্তু এই যে স্লোগান শুরু করেছি যে চেয়ারে বসে নামাজ পড়ার কোনো দরকার নাই, যদিও হয় সাময়িক সময়ের জন্য, বাট নামাজ একজন মানুষকে সুস্থ রাখার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি, কিন্তু চেয়ারে নামাজ কিন্তু মানুষকে পঙ্গু করে দিচ্ছে। সো এই যে জিনিসটা আমি প্রথম বলেছি বাংলাদেশে, তারপর থেকে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, এবং আমার কাছে লক্ষ লক্ষ রোগী আছে যারা আমার কথা শুনে, যারা নামাজ পড়ে, তারা দিব্যি ভালো আছে, এবং এর কারণে কিন্তু ডিসএবিলিটি অনেক কমে গিয়েছে, এবং মসজিদে অনেক চেয়ারও কমে যাচ্ছে আস্তে আস্তে। আমি বলছি মসজিদে চেয়ার আস্তে আস্তে কমান, যারা মসজিদে যে চেয়ারে নামাজ পড়ছেন তারা দয়া করে আমার কাছে আসেন, আমি আপনাদেরকে এনশিওর করছি আপনাদেরকে নামাজ পড়া দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে যে এই যে জিনিসটা আমরা বলছি, কারণ হ্যাঁ হতে পারে আপনার অসুখ, হতে পারে আপনার হাঁটু ব্যথা, হতে পারে কোমর ব্যথা, কারণ অসুখ তো আসতেই পারে। একটা মানুষ তো সারা জীবন একদম সুস্থ থাকবে তা না। তো অসুখ হবে মানে আপনি আপনার স্বাভাবিক জীবন থেকে আপনি সরে যাবেন, স্বাভাবিক কার্যক্রম আপনি বন্ধ করে দিয়ে বসে থাকবেন, আস্তে আস্তে ডিসেবল হয়ে যাবেন। তো এটা তো সঠিক পদ্ধতি না। তো সেই সঠিক পদ্ধতিটা মানুষের জানানোর জন্য, অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমরা কিন্তু এসপি হসপিটাল আমরা সবসময় চেষ্টা করছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে আমরা এই অ্যাওয়ারনেসটা চালিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, অনেক সময় আছে অনেক রোগীদের বুকে ব্যথা উঠেছে, তারা কিন্তু বুকে ব্যথা উঠলে আমাদের যেই ভয়টা থাকে যে হার্টের কোনো সমস্যা হলো কিনা, আমরা হার্টের ডক্টরের কাছে গেলাম, কার্ডিওলজিস্ট দেখালাম, সব রকম পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু কোনো হার্টের সমস্যা ধরা পড়ছে না। সেক্ষেত্রে কি ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার কোনো প্রয়োজন রয়েছে? অবশ্যই, কারণ কি প্রথমত আপনাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাকচুয়ালি নিয়ম কি। যে কোনো চিকিৎসকের কাছে গেলে সেই চিকিৎসকের দায়িত্ব ফার্স্ট হলো ডায়াগনোসিসটা কনফার্ম করা। যদি ডায়াগনোসিস আমার কাছে রোগী আসলো যে হার্টের রোগী, তার বুকে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, উনি আমার কাছে অনেক রোগী এরকম আসছে, ব্যথা নিয়ে আসছে, আমি তার দেখার সাথে সাথে আমি বুঝে ফেলছি হার্টের সমস্যা, সঙ্গে সঙ্গে রেফার করে দিচ্ছি হৃদরোগ। আমার কাছে অনেক রোগী আসছে, অনেক ইতিহাস আছে, প্রয়োজনে আমার গাড়ি দিয়ে, আমি আমার ড্রাইভার দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, হাতে ব্যথা নিয়ে আসছে। আমি আসার সাথে সাথে আমি তো বুঝে যাচ্ছি যে তার হার্ট থেকে হচ্ছে তার সমস্যা। আমার প্রথম কাজ হচ্ছে তাকে রেফার করে দেওয়া প্রপার চ্যানেলে, কারণ রোগী নাই বুঝতে পারে। আবার অনেকে আছে যারা হচ্ছে হার্টের সমস্যা নাই, উনি একজন কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছে, তার বুকে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা বা হাতে ব্যথা,
ওই রুগী মনে করছে আমার হার্টের সমস্যা হতে পারে, আর কার্ডিওলজিস্টের উনি পরীক্ষা করে দেখবেন, দেখে যদি মনে করেন ডিসপ্রলাপস উনি রেফার করে দেবে ফিজিওথেরাপির জন্য। তাহলে রোগী কিন্তু সার্ভিস পাবে। রোগী কার কাছে যাবে? রোগী যে ভুল করতে না, জন্য বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই সার্ভাইকাল ডিসপ্রলাপস, লোয়ার সার্ভাইকাল ডিসপ্রলাপস, ডরসাল স্পাইন ডিসপ্রলাপস থাকলে সেটা হার্টের ব্যথার মতোই, বুকে ব্যথা, হাতে ব্যথা, হাত ঝিঝি, জাস্ট হার্টের ব্যথার যে সিমটমগুলো থেকে মোস্ট অফ দ্য সিমটমগুলো সেটার সাথে মিলে যায়, যে কারণে অনেকেই মনে করে। আবার অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হলেও ব্যথা হতে পারে। তো আসলে কেন ব্যথা হচ্ছে, রোগী তো ব্যথা নিয়ে একজন চিকিৎসকের কাছে যাবে, কিন্তু চিকিৎসকের দায়িত্ব হচ্ছে ডায়াগনোসিসটা কনফার্ম করে সঠিক জায়গায় রেফার করা। একটা ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন? হ্যাঁ, আমি গাইবান্ধা থেকে। জি, আমার বয়স 62। জি, আপনার সমস্যা কতটি বলুন। হ্যাঁ, আমি আমার ওই হাঁটু ব্যথা। আচ্ছা, হাঁটু ব্যথা মানে হাঁটু হাড় ক্ষয় গেছে, ওখানে মানে ফাঁক হচ্ছে অনেকখানি। তো ওখানে যে ডাক্তারের কাছে গেছিলাম, উনি আবার একটা ইঞ্জেকশন দিছে। ইঞ্জেকশন দেওয়ার পরে আমার ওই ব্যথাটা আরো বেশি হয়েছে। জি, হওয়ার পর আমি আবার গেলাম, দেওয়ার পর তো আর ইঞ্জেকশন দিবে, আমি দেই নাই। তখন ওই পেইন ক্লিয়ার, যাই হোক ওগুলো 2-1টা খায়া তো কিছু হয় নাই। এখন একটু কমছে, এই হোমিও ওষুধ খাচ্ছি, খায়া মনে হয় একটু কমছে। আমার আবার ঘাড়েও মাঝে মাঝে ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, ঘাড়ে পিঠে মাঝে মাঝে ব্যথা হয়। জি, অনেক ব্যথা হয়। এখন কি করবো? আর একটা প্রশ্ন, আমার ছেলে 32 বছর বয়সে স্ট্রোক করছে। আগে করছে হার্ট স্ট্রোক, পরে করছে ব্রেন স্ট্রোক। আচ্ছা আচ্ছা, এখন ব্রেন স্ট্রোক করার পরে ঢাকায় ওই ফিজিওথেরাপি দেওয়ার পর 4 মাস দেওয়ার পর ওই যে এখন সুস্থ। আবার ইন্ডিয়া তো নিয়ে গেছিলাম, কিন্তু কথা বলতে পারে না, একটু হাঁটতে পারে, থেরাপি দিচ্ছে না। বুঝতে পেরেছি, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। দেখেন, ওনার সমস্যা দেখেন হাঁটুতে ব্যথা, ওনার কিন্তু কোমরে ব্যথা আছে এবং উনি ইঞ্জেকশন দিয়েছে, বলছে হাড় ক্ষয় হয়ে গেছে, হাড় চেপে গেছে। এগুলো কিন্তু আসলে সঠিক ডায়াগনোসিস না। ওনার মূল ডায়াগনোসিস, ওনার ডিসপ্রলাপস আছে কোমরে, যেখান থেকে পায়ের শক্তি কমে যাচ্ছে, আস্তে আস্তে হাঁটুর কার্টিলেজ ভেঙে যাচ্ছে, সেখানে ব্যথাটা হচ্ছে। এখানে পেন কিলারও কাজ করবে না, এখানে ইঞ্জেকশনও কাজ করবে না। এখানে যেটা করতে, কোমরে একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে কোমরে এমআরআই করে দেবে। আপনার মূল রোগের উৎপত্তিস্থল হচ্ছে কোমর, ওটাকে আইডেন্টিফাই, ওটা ট্রিটমেন্ট করলে হাঁটু অটোমেটিক ভালো হয়ে যাবে ফিজিওথেরাপির মাধ্যমে। সো আপনাকে 3 থেকে 4 সপ্তাহ একটা ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করতে হবে। এটা ঢাকাতে খুব ভালো হয়, এটার জন্য বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। আমি আপনাকে সাজেস্ট করবো যে এসপি হসপিটাল বা এরকম কোনো রিহ্যাব হসপিটালে আপনাকে 3 সপ্তাহ থেকে ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এবং ছেলের ক্ষেত্রে যেটা দেখেন, স্ট্রোক করেছে, ওনার কিন্তু ভালো থেরাপি দিয়ে ভালো হয়েছে, বাট ওনার ব্রেনের সরাসরি থেরাপিটা হয় না, যেটা টিএমএস, যেটা স্পিচ। কারণ কি, যদি রাইট সাইড প্যারালাইসিস হয় তাহলে স্পিচ প্রবলেম হতে পারে, কথা বন্ধ হয়ে যায়। অনেকের আছে কথা চলে আসে অটোমেটিক, বাট এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের যে টিএমএসটা দিতে হবে, যেটা ট্রান্সকিউটেনাস ম্যাগনেটিক স্টিমুলেশনের মাধ্যমে যে ব্রেনের সরাসরি থেরাপি দেওয়া হয়। কারণ ওর থেরাপি দিয়েছে ম্যানুয়াল থেরাপি হাতে দেওয়া হয়েছে, বাট টিএমএসটা দেওয়া হয়নি। টিএমএসটা দিলে তার স্পিচ চলে আসলো। অনেক রোগী আছে যাদের অন্ধ হয়ে যায়, স্ট্রোকের কারণে ব্লাইন্ড হয়ে যাচ্ছে, চোখে দেখছে না, তাদের কিন্তু টিএমএস দিলে আবার সে চোখের স্বাভাবিক জ্যোতি ফিরে আসছে। অনেক স্পিচ প্রবলেম হচ্ছে, টিএমএস দিলে আবার স্বাভাবিক কথা চলে আসছে। তো আমরা যেটা এসপি হসপিটাল কিন্তু প্রথম বাংলাদেশে টিএমএসটা আমরা ব্যবহার করছি, যে স্ট্রোকের জন্য। ইন্ডিয়া থেকে অনেক রোগী আসছে টিএমএস দেওয়ার জন্য, ওখানে বলছে টিএমএস দিতে হবে। বাংলাদেশে টিএমএস কোথায় আছে? বাংলাদেশে একমাত্র এসপি হসপিটালে আমরা প্রথম টিএমএস ব্যবহার করছি। আমি 2009 সালে লন্ডনের ইউসিএল থেকে, ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে আমি এই টিএমএস এর উপর আমি ওখানে একটা কোর্স করেছিলাম। তো সেটা আমি বাংলাদেশে চালু করেছি অনেক দিন হলো। আমাদের এখানে টিএমএসটা আমরা সুন্দর মতো এবং চমৎকার সাকসেসফুল। এটা স্ট্রোকের জন্য, পার্কিনসনের জন্য, হেডেক পেশেন্টদের জন্য, জিভিএস পেশেন্টদের জন্য এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে এই টিএমএসটা, যেটা আমরা এসপি হসপিটাল আমরা লঞ্চ করেছি, ওখানে আমরা ট্রিটমেন্ট করছি। তো আমি দর্শক, আমি আপনাকে বলবো টিএমএসটার জন্য অবশ্যই আপনাকে এসপি হসপিটালে এসে এখানে টিএমএস থেরাপিটা দিলে হয়তো তার কথাটা আবার ফিরে আসবে। যদিও 4 মাস আগে স্ট্রোক করেছে না, 4 মাস ট্রিটমেন্ট নিয়েছে, স্ট্রোক করেছে আরো আগে। যাই হোক, 4 মাস 5 মাস 6 মাস হলে এটা ফিরে আসার চান্স খুবই দ্রুত চলে আসবে। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে। দর্শক, সময় হলো আরেকটি ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছে এসপি হসপিটাল মিডিয়া সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ যাচ্ছি লেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। স্যার, আমরা হাঁটু ব্যথা, কোমর ব্যথা নিয়ে কথা বললাম, আবার আমরা ঘাড়ের ব্যথা নিয়েও কথা বললাম। যেমন হার্টের সমস্যা মনে হলেও যে আমাদের ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া প্রয়োজন, সেটাও আমরা জানলাম। আবার অনেকে আছে অপারেশন করে আসার পরেও ঠিক হয় না, তারা কেন এই সমস্যায় ভুগে? অপারেশন করার পর আসলে যে অপারেশন মানে হচ্ছে কিছু না কিছু কমপ্লিকেশন দেখা দিবেই। তো পোস্ট অপারেটিভ যেটা রিহ্যাবিলিটেশন বলা হচ্ছে, যে কোনো সার্জারিতে কিন্তু রিহ্যাবিলিটেশনটা খুব ইম্পর্টেন্ট। যেমন ওপেন হার্ট সার্জারি করার পরও দেখবেন যে অনেকের আছে শোল্ডারে পেইন হচ্ছে, চেস্ট পেইন হচ্ছে, ব্যাকে পেইন হচ্ছে, ব্যাক পেইন হচ্ছে, নি জয়েন্টে পেইন হচ্ছে। কেন? আসলে তার অপারেশনের পরে যে ধকলটা বডি নিচ্ছে না, তো বডির ফিটনেসটাকে আনার জন্য কিন্তু অবশ্যই তার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা করা উচিত। তো যে কারণে আমরা বলছি যে অপারেশনের সাথে সাথে একটু রিহ্যাবিলিটেশন করার দরকার। আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমে, অত্যন্ত দুঃখিত আমরা। দর্শক, লাইনটি কেটে গিয়েছে, আপনি আবারও চেষ্টা করুন। আমাদের লাইনটি কেটে গিয়েছে। আমরা কথা বলছিলাম যে অপারেশনের পরে ফিজিওথেরাপির গুরুত্ব কতটুকু। আচ্ছা, শুধু হাঁটু ব্যথার ক্ষেত্রে বা কোমর ব্যথার অপারেশনের পরেই কি আমাদের ফিজিওথেরাপি দরকার? না, যে কোনো অপারেশনে, যেমন একজন গাইনি সার্জারির পরেও কিন্তু ফিজিওথেরাপিটা খুব দরকার। কারণ গাইনি দেখেন সিজার হচ্ছে, সিজারের পরে কিন্তু অনেকের কোমর ব্যথা। স্যার, আমরা এটা নিয়ে কথা বলছি, আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা। আমি বলছি বাড্ডাতে বলছি। যে আপনার সমস্যা কথাটি বলুন। আমার সমস্যা, আমার রোগীর হাঁটু ব্যথা নাই, কিন্তু হাঁটতে পারে না। শুয়ে থাকলেও ব্যথা নাই, এমনি বসে থাকলেও ব্যথা নাই, ব্যায়াম করতে আসে কোনো ব্যথা লাগে না, কিন্তু হাঁটতে পারে না। কত বয়স, কত রোগীর? বয়স 60-এর উপরে। 60-এর উপরে। হাঁটতে পারে না কেন? পায়ের শক্তি নাই? পায়ের শক্তি পায় না। শক্তি পাচ্ছে না। ডাক্তার দেখিয়েছেন? আমি হাঁটুর মধ্যে কোনো শক্তি পাই না। দাঁড়াইতে পারি ভালো করে, কিন্তু সামনে পা বাড়াইয়া হাঁটতে পারি না। দুই হাঁটুর মধ্যে সমানে চার পায়ে ধরে রাখে। আচ্ছা আচ্ছা। আপনার ঘাড়ে কোনো ব্যথা ছিল আগে? ঘাড়ে ব্যথা ছিল না। কোমরে ব্যথা ছিল আগে? কোমরে ব্যথা ছিল, উপর হইয়া কোনো কিছু করলে হালকা একটু ব্যথা হয়। আপনাকে প্রস্রাব পায়খানা ধরে রাখতে কষ্ট হয়? এই কিছুদিন যাবত, 2-3 মাস যাবত পায়খানায় ধরলে দেরি করতে পারি না, ধরে দিতে হয়। প্রস্রাবেও ধরে রাখতে পারি না। জি, বুঝতে পেরেছি। রিং পরাইছি 3টা, আগস্ট মাসে, গত আগস্ট মাসে 23 আগস্টে রিং পরাইছি 3টা। জি জি জি, আপনি রিং পরিয়েছেন। কোমরে কোনো এমআরআই করেছেন? জি না, এমআরআই করেছি না, এক্সরে করছি। এক্সরে করেছেন। আপনার রিং পরানোর পরে কি আপনার হাঁটা চলার সমস্যা হচ্ছে? জি জি জি। আপনার হাতে কোনো প্রবলেম আছে? হাতে কোনো প্রবলেম নাই, শুধু পায়ে, 2 পায়ে? শুধু হাঁটু। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, আমি জালালউদ্দিন বলছি। জি, ডেমরা থেকে। আচ্ছা, আপনার সমস্যার কথাটি বলুন। জি, সমস্যা আসলে আমার আম্মু। জি, আমার আম্মা প্রায় 10-15 বছর যাবত হাঁটুর ব্যথা করতেছে। তো আমরা মোটামুটি যেটুকু সম্ভব অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু এই সমস্যা কিন্তু যাচ্ছে না। ওষুধ খাচ্ছে, ব্যথা কমতেছে, কিন্তু পার্সোনালি ওষুধ না খাইলে আবার সেই ব্যথা। এক্সরে, এমআরআই কোনো কিছু করিয়েছেন? হ্যাঁ, অনেক টেস্ট করানো হয়েছে, ইনজেকশনও দেওয়া হয়েছে হাঁটুতে, কিন্তু সমাধান হচ্ছে না। কোনো সমাধান হচ্ছে না। আম্মু দেখা গেছে এই লাস্টে এমন হয় যে ওষুধ খাইলে একদিন হয়তো ভালো থাকে, না খাইলে আবার একদম হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না। তিনি কতদিন ধরে এই ব্যথার ওষুধ খাচ্ছেন? প্রায় 15 বছর। আচ্ছা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। আমাদের প্রথম দর্শক ছিল বাড্ডা থেকে। তিনি হাঁটতে পাচ্ছেন না, তার পায়ে কোনো শক্তি নেই। তিনি গত বছর রিং পরিয়েছেন হার্টে 3টা, কিন্তু পায়ে এখন কোনো শক্তি পাচ্ছেন না। এমনি কোনো সমস্যা হচ্ছে না, বাট হাঁটতে গেলেই সমস্যা হচ্ছে। তিনি কিন্তু প্রস্রাব পায়খানা কোনটাই ধরে রাখতে পাচ্ছেন না। উনি কিন্তু রিং পরিয়েছে বাঁচার জন্য, উনি বেঁচেও আছে, কিন্তু সচল না। তাহলে বেঁচে থেকেও তো কষ্টে আছে। তো আমরা যেটা বলছি যে সার্জারি, এখানেও কিন্তু একটা মিনি সার্জারি ছিল। সার্জারির পরে বারবার বলছে রিহ্যাবিলিটেশন করতে। ওনার যে রিহ্যাব না করার কারণে ওনার কিন্তু কোনো চিকিৎসাটাই কিন্তু ওনার ফল করছে, ট্রিটমেন্টটা কোনো সাকসেসফুল রেটে পাচ্ছে না। কারণ স্বাভাবিক জীবনে না চলতে পারলে তো সেই অপারেশনের কোনো লাভ নাই। তো যেটা ওনার একমাত্র হলো রিহ্যাব করলে উনি আবার সম্পূর্ণ সুস্থ হাঁটাচলা করতে পারবে। ওনার মেরুদণ্ডে প্রবলেম আছে, মাসেল উইকনেস ডেভেলপ করছে, যে অপারেশনটা ছিল রিংয়ের কারণে
কারণে সেখানে উইকনেস থাকতে পারে, যেগুলোর জন্য একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ছাড়া এই সমাধান করা কিন্তু এক্সরে করেছেন, একটা এমআরআইও করেননি, তার এত সমস্যা হচ্ছে। তারপর তো এটা আসলে ওনাকে আমি সাজেস্ট করব যে এসপি হসপিটালে আসতে হবে, এসে এখানে আসলে এমআরআই করে দেখে দেন এটা রিহ্যাব ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ উনি আবার স্বাভাবিক চলাফেরা করতে পারবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে অবশ্যই এসপি হসপিটালে এসে এখানে এসে একটা এমআরআই করে দেখে দেন এখানে থেকে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা করলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। অনেক আছে রিং পরার পর দেখবেন যে ব্রেন স্ট্রোক করছে, এক সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তো আসলে যে কোনো সার্জারিতে ছোট হোক বড় হোক প্রত্যেকটি সার্জারিতে অবশ্যই ফিজিওথেরাপি ছিলাম। কিন্তু বিরতির পরে আমাদের পরবর্তী দর্শক ছিল ডেমরা থেকে, তার মায়ের 10-15 বছর ধরে হাঁটুতে ব্যথা, তিনি 15 বছর ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন, হাঁটুতে ইনজেকশন নিয়েছেন, অনেক কিছুই করেছেন, এক্সরে করেছেন, বাট এমআরআই এখনো করেনি। তার সমাধান কি? দেখেন, ওনার কিন্তু ট্রিটমেন্ট রং প্রসিডিউরে হচ্ছে, এখানে কিন্তু মেকানিক্যাল প্রবলেমটা বেশি। ওনার নিশ্চিত ওনার মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস এবং সেটা পায়ের শক্তি কমে যাচ্ছে। তো যত দিন যাচ্ছে খারাপ হচ্ছে, যত ইনজেকশন দিক, যত পেন কিলার দিক, কখনোই উনি সুস্থ হবে না যতক্ষণ না মেকানিক্যাল কারেকশন করা হবে। সো ওনার একটা এমআরআই করে দেখলে ওনার বোঝা যাবে না মেরুদণ্ডের মূল রোগটার সূত্রপাত। এই যে 15 বছর ধরে পেন কিলার খাচ্ছে, এতে তো তার আরো শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখানে রিহ্যাব ট্রিটমেন্ট করলে কিন্তু পেন কিলার কোনো প্রয়োজন নেই। আমরা যে এসপি হসপিটালে ট্রিটমেন্ট করছি গত 22 বছর ধরে, পেইন কিলার নাই, অ্যান্টিবায়োটিক্স প্রয়োজন হয় না, কোনো কিছু প্রয়োজন না। ওষুধ মুক্ত ট্রিটমেন্ট যেটা বলে, কেমিক্যাল মুক্ত চিকিৎসা, অপারেশনবিহীন চিকিৎসা, যেটা খুব রেয়ার আমাদের মেডিসিন, শুধুমাত্র থেরাপির মাধ্যমে। ফিজিওথেরাপি রিহ্যাব ট্রিটমেন্ট হচ্ছে বেস্ট ওয়ান, যেটা কোনো সাইড ইফেক্ট নাই। যে এই যে ওনার বয়স কত 60-65 বছর বয়স, উনি ওষুধ ছাড়া উনি সুস্থ হয়ে হাঁটাচলা করবে, নামাজ পড়বে, এটা আসলে কেমন একটু জাদু মিরাকলের মতো মনে হয়, যেটা অসম্ভব। আসলে এসপি হসপিটালে সেটা দিতে পারে, যেটা আমাদের এখানে পর্যন্ত 1 লক্ষ রোগী আমরা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস রোগীকে আমরা এসপি হসপিটাল ট্রিটমেন্ট দিয়ে আমরা সুস্থ করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। তো যেটা আমি ওনাকে সাজেস্ট করবো যে অবশ্যই আপনাকে রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করতে হবে। তার জন্য অবশ্যই ওনাকে হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতে হবে, কারণ বাসায় রেখে এই চিকিৎসাটা কিছুতেই সম্ভব না। তো হসপিটালে 3 থেকে 4 সপ্তাহ যদি ট্রিটমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এই যে আমরা অপারেশনের পরে ফিজিওথেরাপির কথা বলছিলাম, আমরা কথা প্রসঙ্গে কিন্তু আমাদের সি সেকশনের কথাও চলে আসছিল। অনেক মায়েরা রয়েছে, নতুন মায়েরা বা 5-6 বছর হয়েও গিয়েছে, তারা মা হয়েছেন সি সেকশনের মাধ্যমে, তাদের কোমরে ব্যথা করছে, যেটার জন্য আমরা দায়ী করি আমাদের অ্যানেস্থেসিয়াটাকে। এটা কি আসলে সত্য? অ্যানেস্থেসিয়ার কারণে আমাদের কোমর ব্যথা হয়? অ্যানেস্থেসিয়ার জন্য হয় না। কোমর ব্যথা হওয়ার দুটো এখানে মূল কারণ, একটা হচ্ছে ডিস্ক প্রলাপস থাকে, আর 2 নম্বর হচ্ছে মাসল উইকনেস থাকে। উইকনেসের কারণে কোমর ব্যথা হতে পারে, যদি দুর্বল থাকে। যেমন আমাদের হাতে যদি আমি 10 কেজি তুলতে পারি, আমি 15 কেজি তুলতে গেলে কিন্তু মাসল পেইন করবে। তো এটা কিন্তু কোনো রোগ না, এটা হচ্ছে মাসল উইকনেসের জন্য। তো যেটা হলো তার এমআরআই করে এই রোগীদেরকে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন করলে এরা সুস্থ হয়ে যায়। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে, এবং দর্শকরা আপনার সাথে সরাসরি কিভাবে যোগাযোগ করবে? আমি এসপি হসপিটাল শ্যামলী রিং রোড, ওখানে প্রতিদিনই বসি, সকাল 10টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা। আমার ডিচি স্কলের নাম্বার আছে, এসপি হসপিটাল নাম্বার আছে, গুগলে এসপি হসপিটাল সার্চ দিলে পাওয়া যাবে, অথবা আমার নাম্বারটা লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন। এই নাম্বারে ফোন করে সরাসরি কথা বলে আসতে পারবেন। আমার নাম্বারটা বলছি 0179 355 7825। আমি আরেকবার বলছি 0179 355 7825। এই নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলা যেতে পারে। আর দর্শকদের উদ্দেশ্যে যে ব্যথা হলে ব্যথার ওষুধ নয়, কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীরা যত ব্যথা ওষুধ খাবেন তত সর্বনাশের দিকে চলে যাবেন। সো রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করতে হবে, যেটা এসপি হসপিটাল কিন্তু কনজারভেটিভ বা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপির মাধ্যমে এইসব রোগীদেরকে সুস্থ রাখা সম্ভব এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সো এসপি হসপিটালে কিন্তু এই ট্রিটমেন্টটা চমৎকারভাবে দেওয়া হয়। এবং যারা স্ট্রোক থেকে প্যারালাইসিস, জিবিএস থেকে প্যারালাইসিস, মোটর নিউরন ডিজিজ থেকে প্যারালাইসিস, স্পাইনাল কর্ড ইনজুরি থেকে প্যারালাইসিস, তাদের জন্য সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। ধন্যবাদ সকলকে। স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুস্বাস্থ্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। স্যার, আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডক্টর পাপি আফরোজ সৌমিক। দেখা হবে আগামী পর্বে, আগামী সোমবার ঠিক সকাল 9টায় নেক্সাস টেলিভিশনের পর্দায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।